নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, পণ্ডিত মশাই। কালো লম্বা মানুষটি, ঘোর কালো, গলায় পইতে আছে বলিয়া বোঝা যায় ব্রাহ্মণ। নাম যতীন চাটুর্যে, পাঠশালার পণ্ডিত। লোকে বলে কাক পণ্ডিত। শুধু কালো বলিয়াই নয়, আরও কথা আছে ইহার মধ্যে। ছোট্ট একখানি চাষির গ্রামের পাঠশালা ওই যতীনই আসিয়া স্থাপন করিয়াছে। মূল জীবিকা ব্রাহ্মণহীন চাষির গ্রামে গ্রাম দেবতার পূজা করা, ঘরে ঘরে ষষ্ঠী পূজা, লক্ষ্মী পূজা করা। যতীনকে এই জন্য লোকে প্রকাশ্যে বলে যতীন ঠাকুর। বুদ্ধিমান যতীন অতঃপর ভাবিয়া চিন্তিয়া পাঠশালা খুলিয়া বসিল। জমিদারের কাছারিতে পাঠশালা বসে। কয়েক বৎসরই পাঠশালা হইয়াছে, কিন্তু আজ পর্যন্ত পাঠশালার একটি ছাত্র বৃত্তি পায় নাই। সেটা যতীনের অক্ষমতা নয়। সে ভালো ছেলে তৈয়ারি করিলেই পাশের গ্রামের পাঠশালার পণ্ডিতেরা জামা কাপড় বই টাকার লোভ দেখাইয়া ছেলেটিকে ভাঙাইয়া লইয়া যায়। এমন কয়েকটি ছেলেই অন্য পাঠশালা হইতে বৃত্তি পাইয়াছে। তাই তার কালো চেহারার সঙ্গে মানাইয়া লোকে গোপনে তাহাকে বলে কাক পণ্ডিত। অর্থাৎ কাকের মতোই সে কোকিলের ছানা মানুষ করে। একদা সে ছানা বড় হইয়া অন্যত্র গিয়া কুহু কুহু করিয়া গান গাহিয়া চারিদিক মাতাইয়া দেয়। লোকে তারিফ করে। পুজো এবং পড়ানো একই সঙ্গে চলে যতীন চাটুর্যের। সকালে পূজা না হইলে দেবসেবা ত্রুটি হয়। আবার পাঠশালা, সেও সকালে না বসাইলে নয়। যতীন অতি সুকৌশলে দুই কাজ সারিয়া যায়। পাঠশালা বসাইয়া সে অপেক্ষা করিয়া থাকে। পাখি সব করে রব, এরপরই বসে তাহার পাঠশালা। এবং যেই দেখে শিশুগণ দেয় মন নিজ পাঠে, অমনি যতীন তেলের বাটি লইয়া বসে। পাঠশালাতে বসিয়া তেল মাখাও চলে, আর ছেলে পড়ানোও চলে। তারপর বলে, গ্রহণ করো, সব সেলেট গ্রহণ করো এইবার। যতীন সাধু ভাষায় কথা বলে। ছেলেরা সেলেট গ্রহণ করিলে বলে, আপন আপন পাঠগুলি যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে রাখো, আমি অবগাহন করে আসি। আচ্ছা ভোলা, অবগাহন শব্দের অর্থ কি বলো তো? আগে এমনি করে ডুব দেওয়া। ভোলা কান দুইটি আঙুল দিয়া বন্ধ করিয়া বায়ু সরোবরেই ডুব দেয়। যতীন ধাঁ করিয়া স্নান সারিয়া আসে। জমিদারির কাছারিতেই পাঠশালা বসে। কাছারির প্রাঙ্গণে কয়েকটি জবা, আকন্দ ও কলকে ফুলের গাছ, গোটা দুই বেলের গাছও আছে। কাপড় ছাড়িয়া যতীন কয়েকটা ফুল তুলিয়া লয়। অতঃপর বিল্বপত্র চয়ন করিবার পূর্বে কপালে হাত ঠেকাইয়া অদৃশ্য বৃক্ষ বিহারীকে প্রণাম করিয়া তবে বিল্বপত্র চয়ন করে। তারপরই হয় টিফিনের ছুটি। সে বিল্ববাসিনীর ঘরে ঢুকিয়া প্রথমেই ভাঙা কাঁসরটা ঢন ঢন শব্দে বাজাইয়া দেয়। ছেলেরাও অমনি ছুটি পাইয়া কলরব করিতে করিতে বাড়ি ছোটে। যতীন পণ্ডিতের উপদেশ দেওয়া আছে, গুড় সহযোগে মুড়ি অথবা যার পিতামাতা যা দেবেন সন্তুষ্ট চিত্তে প্রসন্ন মনে তাই ভক্ষণ করবে। তারপর পিতার গাভী দোহনের সময় গোবৎসটিকে ধৃত করিয়া পিতাকে সাহায্য করবে। গাভী দোহনের পর আবার পাঠশালায় আগমন করবে। বুঝেছ? ছাত্রদের পিতার গাভী দোহন হইতে হইতে পণ্ডিতের পূজা শেষ হইয়া যায়। শুধু ওই পূজাই শেষ হয় না, যতীনের উদর পূজাও শেষ হইয়া যায়। কাছারির বারান্দায় ছেঁড়া মোড়ায় বসিয়া তামাক টানিতে টানিতে সে ছাত্রদের জন্য অপেক্ষা করে। মণিমণ্ডলের ভগ্নী ফুরি বিল্ববাসিনীর পূজার প্রদীপ ও ধূপ দেয়। এটা জমিদারের বন্দোবস্ত। মণিমণ্ডল ইহার জন্য জমি ভোগ করে। ফুরি বলে, ঠাকুর আস্থা থেকে মন্তর বলতে বলতে আসে,
পাঠশালায় কাঁসর শুনেই আমি প্রদীপ সাজিয়ে ধূপের আগুন নিয়ে আস্তে আস্তে দেখি ঠাকুরের পুজো শেষ হয়ে গিয়েছে। ফুরি একদিন যতীনকে কথা বলিয়াছিল। যতীন গম্ভীরভাবে তাহাকে সাবধান করিয়া দিয়াছিল, ইদৃশ বাক্য আর কখনো তুমি উচ্চারণ করো না, বুঝেছ? ফুরি হাসিয়া সারা হইয়াছিল, ইদৃশ বাক্য কি গো, ইদৃশ বাক্য, হি হি হি। ইদৃশ বাক্য কথাটি তাহার বড়ই কৌতুককর মনে হইল। ফুরি আড়ালে যতীনের নাম দিয়াছে, ইদৃশ বাক্য। যাক সে কথা। টিফিনের পর যতীন পাঠশালা লইয়া বসে। একেবারে পুরা 3 ঘন্টা পড়াইয়া ছেলেদের ছাড়িয়া দেয়। পাঠশালায় বড় ছেলেরা এই সময়টার নাম দিয়াছে কালবৈশাখী। বলে, কালবৈশাখীর ঝড় আসছে। যতীন নিজেও সেই সময় ঘরমাক্ত হইয়া ওঠে। আফসোস করিয়া বলে, খাদ্যেতে কখনো গগনগাত্রে আরোহণ করতে পারে না, বৃথা চেষ্টা আমার। আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলে, পড়িলে ভেড়ার শৃঙ্গে ভাঙে হীরার ধার। বলিয়াই ভ্রুকুঞ্চিত করিয়া গবেষণায় নিযুক্ত হয়। ওই ভেড়া শব্দটি অত্যন্ত দুষ্ট প্রয়োগ হইয়াছে। মেষ বলিলে ক্ষতি কি ছিল? গুরুচণ্ডালী দোষ অমার্জনীয়। তারপর হইতে সে ভেড়া শৃঙ্গে না বলিয়া মেষের শৃঙ্গেই বলে। সেদিন বিল্ববাসিনীর পূজা শেষ করিয়া মুড়ি ও গুড় ভোজনান্তে হুঁকাটি হাতে পাঠশালায় আসিয়া যতীন দেখিল জমিদারের গোমস্তা ও নন্দী বসিয়া আছে। সে তাড়াতাড়ি গোমস্তাকে আহ্বান করিয়া বলিল, আসুন আসুন আসুন, আপনাদের সব মঙ্গল, শুভ সংবাদ তো সব। যেন কাছারিটি তাহার নিজের বাড়ি। গোমস্তা বলিল, হ্যাঁ সব মঙ্গল। তারপর আপনার যে কাজ এসেছে, সেই জন্যেই এসেছি। কলকেটি গোমস্তার নিকট নামাইয়া দিয়া বলিলে, কি কর্ম ব্যক্ত করুন। পোটলা হইতে ছোট হুঁকাটি বাহির করিতে করিতে গোমস্তা বলিল, বাবু আসছেন মহালে। যতীন বলিল, ওহ ভাগ্য, সুসংবাদ, সুপ্রভাত হয়েছে অদ্য। গ্রামের সৌভাগ্যের বিষয়, জমিদার, ভূস্বামী, রাজা। গোমস্তা বাধা দিল, নতুবা জমিদারের আরও অনেক নাম সে বলিতে পারিত। গোমস্তা বাধা দিয়া বলিল, বিল্ববাসিনীর পুজো যখন নেন তখনকার কথা মনে আছে তো? বাবু এলে পাক শাক এখানে আপনাকে করতে হবে। অবশ্য বাবু নিশ্চয়ই বকশিস দেবেন। যতীন বলিল, অবশ্য অবশ্য, কর্তব্য কর্ম অবশ্য করণীয়, অবশ্যই আমি চালিত করে দেব। এইটুকুর একটু ইতিহাস আছে। যতীন এ গ্রামের বাসিন্দা নয়। এ গ্রাম পূর্বে এক ঘর মাত্র ব্রাহ্মণ ছিল। তাহারাই বিল্ববাসিনীর পূজা করিত এবং তাহার জন্য জমিদার প্রদত্ত জমি ভোগ করিত। কিন্তু কিছুদিন পূর্বে সে ব্রাহ্মণ বংশটি নির্বংশ হইয়া গিয়াছে। যতীন এ গ্রামে পাঠশালা করিত। সে এই পূজারী পদের প্রার্থী হইল। তখনই কথা হয়, তাহাকে এই গ্রামে বাস করিতে হইবে, গ্রামের সকলের পৌরোহিত্য করিতে হইবে এবং জমিদার অথবা তাহার কোনো বিশিষ্ট প্রতিনিধি আসিলে পাচকের কাজও করিতে হইবে। যতীন তাহাই স্বীকার করিয়া লইয়া কাজ গ্রহণ করিয়াছে। বিনিময়ে জমিদার প্রদত্ত নিষ্কর 8 বিঘা জমি সে পাইয়াছে। কাজ লইয়া পাঠশালা করিতে প্রায়ই বড় অসুবিধা হয়। গ্রামে কোনো ক্রিয়াকর্ম থাকিলে সেদিন আর পাঠশালা করা হয় না, অথবা পাঠশালা সারিয়া সে কর্ম সারিতে গেলে বেলা 3টা পর্যন্ত অনাহারে থাকিতে হয় এবং গৃহস্থের তিরস্কার সহ্য করিতে হয় বিস্তর। কিন্তু তবু যতীন পাঠশালাটি ছাড়ে নাই। নানা কৌশলে সুবিধা অসুবিধার একটা সমন্বয় করে সে করিয়া ফেলিয়াছে। গোমস্তা বলিল, হ্যাঁ সেই জন্যই বাবু রাঁধুনি বামুন সঙ্গে আনবেন না। যতীন একটু মাথা চুলকাইয়া বলিল,
দেখুন, একটি অসুবিধা হবে বলে অনুমান করছি। হুজুর হলেন শহর নিবাসী, 10 ঘটিকার সময় আহার করা অভ্যাস। কিন্তু আবার বিবেচনা করুন, বিল্ববাসিনীর পূজা অর্চনা, তৎপর পাঠশালা কর্ম। ধমক দিয়া গোমস্তা বলিল, পাঠশালা এখন বন্ধ করে দেন। আর বাবু এলে পাঠশালা করবেনই বা কোথায়? কাছারিতে তো এখন পাঠশালা করা যাবে না। যতীন বলিল, কিন্তু মায়ের পূজা তো। গোমস্তা বলিল, সে তো 9টার মধ্যেই হয়ে যাবে। 9টায় রান্না চড়ালে 12টায় শেষ হবে। বাবু আমাদের 12টার এদিকে খান না। যতীন খুশি হইয়া বলিল, অবশ্য অবশ্য, 12 ঘটিকা হলো ঠিক মধ্যাহ্ন ভোজন মধ্যাহ্নেই কর্তব্য। হুজুর আমাদের মহৎ বংশোদ্ভূত মহৎ ব্যক্তি। হ্যাঁ, কাল হতে পাঠশালা আপনি ছুটি দিয়ে দেন। কাছারিতে কলি ফেরাতে হবে, পরিষ্কার করতে হবে। তারপর নন্দীকে সম্বোধন করিয়া বলিল, কাঠ কেটে চেলা করে রাখ। একটা বড় দেখে ডাল কারো গাছের কেটে নে। যতীন বলিল, হ্যাঁ বৎস, শাখাটি যেন বেশ শুষ্ক হয়। ভিজা কাষ্ঠ হলে ধুমড়ে ধুমড়ে অন্ধ হয়ে যেতে হবে। 33 শাখা হলে উত্তম হবে। এরূপ দাহ্য কাষ্ঠ আর হয় না। নন্দী বলিল, কার গাছের ডাল নেব? বিরক্ত হইয়া গোমস্তা বলিল, যার পাবি তারই নিবি। তাই তেঁতুল ডালি একটা যার কাছ থেকে হোক কেটে নে। যতীন জোড়হাত করিয়া বলিল, এই সঙ্গে কয়েকটি বংশখণ্ড ছেদনের আদেশও ওকে দিতে হবে। গোমস্তা বলিল, আপনার মশাই কোন সময়ে কোন তার? কেন, বংশখণ্ড নিয়ে কি করবেন? ঘর তো আপনার ছাওয়া হয়ে গিয়েছে। যতীন বলিল, আগে তোরণ নির্মাণ করব। হুজুর যেদিন পদার্পণ করবেন সেদিন পত্রপুষ্প দিয়ে সুসজ্জিত করব। গোমস্তা বলিল, তাই দিস রে, গোটা 8 বাঁশ কেটে ঠাকুরকে দিস। ছাত্ররা তখন সব আসিয়া গিয়াছে। তাহারা শুনিতে শুনিতে খুশি হইয়া উঠিল। ছুটি ছুটি, কাল বৈশাখী হইতে অব্যাহতি পাওয়া যাইবে। যতীন এইবার ছেঁড়া মোড়াটিতে বসিয়া আরম্ভ করিল, ছকু, তুমি ভূস্বামী বানান করো তো। ছকু নির্ভুল উত্তর দিল। হরিচরণ, ভূস্বামী শব্দের অর্থ কি? হরিচরণ বলিতে পারিল না। হরিচরণের পর একে একে সকল ছাত্রকেই প্রশ্ন করা হইল, কিন্তু কেহই উত্তর দিতে পারিল না। তখন যতীন বলিল, মরিরাম, তুমি এ প্রশ্নের উত্তর প্রদান করিতে পারো? শীর্ণকায় টলমল মুখে মরিরাম গলায় এক বোঝা মাদুলি লইয়া উঠিয়া বলিল, আজ্ঞে, ভূস্বামী মানে রাজা, জমিদার। যতীন খুশি হইয়া বলিল, আমার নিকটে আগমন করো। মরিরাম তাহার নিকটে আসিল। যতীন তাহার শীর্ণ দেহে হাত বুলাইয়া বলিল, উত্তম, যথার্থ উত্তর প্রদান করেছ। তারপর সে ছেলেদের জমিদার কে এবং কি বুঝাইতে আরম্ভ করিল। ছেলেরা কালবৈশাখীর হাত এড়াইয়া জমিদারের দীর্ঘজীবন কামনা করিতেছিল। বক্তৃতা শেষে যতীন বলিল, আগামী কল্য হতে বিল্ববাসিনী মায়ের প্রাঙ্গণে ওই বৃক্ষছায়াতে পাঠশালা চালিত হবে এবং প্রাতঃকালের পরিবর্তে অপরাহ্ন 2 ঘটিকা হইতে 5 ঘটিকা পর্যন্ত হইবে। ছেলেরা পাংশু মুখে উহার মুখের দিকে চাহিয়া রহিল। যতীন আবার বলিল, হৃদয়ঙ্গম হয়েছে সব? সকলে ঘাড় নাড়াইয়া জানাইল, হইয়াছে। মরিরাম ছেলেটি মৃদু স্বরে বলিল, আমাকে তাহলে কখন পড়াবেন? মরিরামকে যতীন পৃথকভাবে পড়াইয়া থাকে। সে সময়টা ওই 2 ঘটিকা হইতে 4 ঘটিকা পর্যন্ত নির্দিষ্ট আছে। যতীন একটু চিন্তা করিয়া বলিল, তুমি বৎস অতি প্রত্যুষে আমার গৃহে আগমন করিবে। 6 ঘটিকা থেকে 8 ঘটিকা পর্যন্ত তোমার পাঠোভ্যাস করিয়ে দেব। ছেলেটিও খুশি হইয়া চলিয়া গেল।
জমিদার বাবুটি এ যুগের মানুষ এবং শিক্ষিত ব্যক্তি, তবুও তরুণ দ্বার দিয়া প্রবেশ করিয়া তিনিও ঈষৎ পুলকিত না হইয়া পারিলেন না। আবার কাছারিতে গিয়া একখানি টিনের চেয়ারে বসিতেই কতকগুলি ছেলে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। তারপর সকলে সারি দিয়া দাঁড়াইয়া কাছারির দিকে স্থির দৃষ্টি নিবদ্ধ করিয়া আরম্ভ করিল। বারংবার প্রণিপাত চরণে তোমার, হে মহত মহিয়ান করুণা অপার, প্রজার পালনে তুমি রামের সমান, বিদ্যার সাগর তুমি জ্ঞানী গুণবান। এবার জমিদার বাবুটি হাসিয়া বলিলেন, বেশ বেশ, কে শেখালে এসব তোমাদের? যতীন আসিয়া হেঁট হইয়া নমস্কার করিয়া বলিল, আগে অধম হুজুরের আশ্রিত ব্যক্তি, বিশাল মহিরুহে কত পশু পক্ষী কীট পতঙ্গ আশ্রয় গ্রহণ করে, বৃক্ষ সকলকে জ্ঞাত হয় না, অধীনও তদনুরূপ একটি কীট পতঙ্গ। গোমস্তা মুচকি হাসিয়া বলিল, উনি হলেন যতীন ঠাকুর, বিল্ববাসিনী মায়ের পুজো করেন আর পাঠশালায় পণ্ডিতি করেন। জমিদার বাবু নমস্কার করিয়া বলিলেন, বেশ বেশ, আপনি তাহলে পণ্ডিত মশাই, বাহ, আপনার কথাগুলি বড় চমৎকার, সুন্দর, শুদ্ধ, বাহ বেশ। পণ্ডিত সম্বোধনে এবং এমন অজস্র প্রশংসাবাদে যতীন যাহাকে বলে পরম পুলকিত, তাই হইয়া উঠিল। পুলকের আতিশয্যে তাহার চোখ দুইটি ছলছল করিয়া উঠিল। সে হাত জোড় করিয়া বলিল, হুজুর মহৎ, অধীন ক্ষুদ্র, কিন্তু হুজুর, আমি যদি অশুদ্ধ ভাষায় কথোপকথন করি কিংবা ব্যাকরণ দুষ্ট শব্দ করি, তবে আমার ছাত্রেরা কিরূপে শুদ্ধ এবং সাধু ভাষায় জ্ঞান লাভ করিবে? যদি কেউ স্বর্ণালঙ্কারের পরিবর্তে অহরহ পিত্তলের অলঙ্কারই ব্যবহার করে, তবে পিত্তলকেই সে স্বর্ণ বলে জ্ঞান করে। গোমস্তা ব্যস্ত হইয়া উঠিয়াছিল। সে বলিল, যান গো, এইবার যান, রান্না চড়িয়ে দেন গিয়ে। হ্যাঁ, এই যে আমি প্রস্তুত, অবিলম্বেই রন্ধন সমাপ্ত হয়ে যাবে, কোনো চিন্তা নাই। জমিদার বলিলেন, আপনি রান্না করবেন নাকি? হ্যাঁ হুজুর, হুজুরের আশ্রিত আমি, তদুপরি মহাভাগ্য আমার, নতুবা আমার হস্তের রন্ধনে হুজুরের সেবা হবে কেন? বলিয়া সে একখানি দরখাস্ত হুজুরের হাতে দিল। দরখাস্তখানি পড়িবার পূর্বেই সেখানের দিকে দৃষ্টি ফিরাইয়া জমিদার মুগ্ধ হইয়া গেলেন। হাতের লেখাটি অতি সুন্দর। প্রথম দৃষ্টিতে ছাপা লেখা বলিয়াই ভ্রম হয়। সপ্রশংস দৃষ্টিতে যতীনের দিকে চাহিয়া তিনি বলিলেন, আপনার লেখা? বাহ, এ অতি সুন্দর লেখা, এত সুন্দর লেখা আমি কখনো দেখিনি। যতীন আবার আরম্ভ করিল, হুজুর, হস্তলিপি সুন্দর না হলে শিক্ষকতা করা চলে না, কারণ ছাত্রগণ গুরুর হস্তলিপিকেই আদর্শ জ্ঞান করে সেইরূপ শিখিবারই চেষ্টা করে। তদ্বতীত চিন্তা করে দেখুন হুজুর, অগ্রে লেখা, তৎপরে পড়া, সেই জন্যেই লেখাপড়ার শব্দ প্রচলিত হয়েছে। দরখাস্তখানি হুজুর পড়িতেছিলেন। প্রথমেই যতীন আরম্ভ করিয়াছে, মহামহিম, মহিমার্ণব, জ্ঞান গুণ প্রভৃতি অশেষ সদ্গুণ সম অলঙ্কৃত প্রজাপালক ভূস্বামী প্রবর শ্রীল শ্রীযুক্ত মহোদয় অশেষ প্রবল প্রতাপেষু। তাহার পর দীর্ঘ 3 পৃষ্ঠা ধরিয়া গ্রামের পাঠশালাটির দুরবস্থা বর্ণনা করিয়া হুজুরের করুণা দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে। জমিদার প্রশ্ন করিলেন, সরকারি সাহায্য কত করে পান? 1 কদর্পকও নয় হুজুর। কেন? আমি যে জ্যেষ্ঠতার পত্নী, পাশ নই হুজুর। জমিদার বিস্মিত হইলেন। যতীন সবিনয়ে বলিল, ধৃষ্টতা মার্জনা করবেন অধীনের, রহস্য করে ও বাক্যটি আমি প্রয়োগ করেছি। গুরু ট্রেনিংকে বলা হয় জিওটি, রহস্য করে আমি বলি জেঠি জ্যেষ্ঠতার পত্নী। জমিদার হাসিয়া বলিলেন, বুঝেছি, আচ্ছা, আমি বরং সেজন্য চেষ্টা করব। যতীন বলিল, হুজুর, আক্ষেপের বিষয় আর কত নিবেদন করব,
আমার পাঠশালার ছাত্রকে বৃত্তি পরীক্ষা দিতেও অনুমতি দেওয়া হয় না। আমার শিক্ষকতার কৃতিত্ব দেখাতে পেলাম না, নতুবা আমি অহংকার সহকারে বলিতে পারি আমার ছাত্র প্রত্যেকবারই বৃত্তি পরীক্ষাতে কৃতকার্য হতো, এবং সেই জন্যই আমি যাদের শিক্ষিত করে তুলি তাদেরই গ্রহণ করে অবশেষে লোকপাড়ার বিদ্যালয় বৃত্তি পরীক্ষার সুনাম অর্জন করে। বর্তমান বৎসরে মরিরাম নামক একটি বালক আছে হুজুর, তাকে হীরকখণ্ড বলা যায়, যদি কোনোরূপে অনুমতি পাই হুজুর। নন্দীটা উনানে আগুন দিয়াছিল। সে বাধা দিয়া বলিল, কাঠগুলো পুড়ে যে হুদ্দুর হয়ে গেল মশাই। যতীন ব্যস্ত হইয়া বলিল, এই যে আমিও আগমন করছি, তুমি হরিদ্রা, লঙ্কা, আদ্রক প্রভৃতি মশলাগুলি বন্টনের ব্যবস্থা করো দেখি। রান্নাঘরের দাওয়া হইতে গোমস্তা বলিল, বন্টনের ব্যবস্থা হয়েছে, এখন আপনি আগমন করুন দেখি। হুজুর তো এখন রইলেন, পরে ওসবের ব্যবস্থা হবে। যতীন রান্নাশালে আসিতেই নন্দীটা বলিল, তুমি কিন্তু কাচ্ছা বকতে পারো মশাই, বকে বকে মানুষের কানের পোকা মেরে ফেলো। আহ, সেই সকাল থেকে লেগেছে বাপু। যতীন চোখ মুছিয়া বলিল, তুমি কি বুঝবে বৎস, কথিত আছে মহতের ধর্ম মহতে জানে, মহতের টান মহতে টানে। তোমার অবশ্য অপরাধ কি? জমিদারটিকে যতীনের বড় ভালো লাগিয়াছে। গোমস্তা, নন্দী, বাবুর চাপরাশি সকলেই যতীনকে শাসন করে, কিন্তু বাবুর ব্যবহার বড় মিষ্ট, কখনো কটু কথা বলেন না। গোমস্তা, নন্দী, চাপরাশির ব্যবহারে যতীন দুঃখিত নয়, সে মনে মনে তাহাদের করুণা করে। একান্ত নির্জনে সে আপন মনেই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলে, অজ্ঞতার মতো দুষ্ট ব্যাধি আর সংসারে নাই। প্রত্যহ প্রভাতে সে একটি করিয়া সমস্যা আনিয়া জমিদার বাবুর নিকট উপস্থিত করে। করজোরে দাঁড়াইয়া বলে, হুজুর অভয় দিলে অধীন একটি নিবেদন পায়। বাবুর হাসির মধ্যেই অভয় ফুটিয়া ওঠে। যতীন বলে, একটি সমস্যার সমাধান করে দিতে হবে হুজুরকে। হুজুর এই সংসারের মধ্যে একদা অদৃষ্ট এবং পুরস্কারের মধ্যে বিবাদ হইয়াছিল। অদৃষ্ট বলে আমি শ্রেষ্ঠ, আমি বলবান। পুরুষাকার বলে ভুল, আমি শ্রেষ্ঠ, আমি বলবান। এইটুকুই অবগত হয়েছি, মীমাংসার সংবাদ আমি জানি না। মীমাংসা হুজুরকে করে দিতে হবে। বাবু শিক্ষিত ব্যক্তি, তিনি বলিলেন, মীমাংসা এখনো হয়নি পণ্ডিত মশাই, বিবাদ এখনো চলছে, কাজেই মীমাংসার খবর কেমন করে দেব আপনাকে? বাবুর উত্তরে যতীনের চমক লাগিয়া যায়। সে মাথা চুলকাইতে চুলকাইতে ফিরিয়া আসিয়া কথাটি ভাবিতে বসে, কিন্তু ভাবিয়াও বুঝিতে পারে না। তবুও তাহার বড় ভালো লাগিয়াছে। সে মনে মনে কথাগুলি মুখস্থ করিয়া ফেলে। ভাবিয়া চিন্তিয়া খবর শব্দটির পরিবর্তে সংবাদ শব্দটি বসাইয়া শুদ্ধ করিয়াও লয়। সেদিন আসিয়া প্রশ্ন করিল, হুজুর জ্ঞান শ্রেষ্ঠ অথবা ভক্তি শ্রেষ্ঠ? বাবু বলিলেন, ও দুটোর হলো আম আর আটির মতো সম্বন্ধ পণ্ডিত মশাই। আম খেলেই যেমন আটি পাওয়া যায়, জ্ঞান এলেই তেমনই ভক্তি আসে। অবশ্য ভুয়ো আটিওয়ালা আমও আছে, সেটা ওই আমের শাঁস শুকিয়ে যায় বলেই, সে আপনার অখাদ্য। পণ্ডিতের তাক লাগিয়া গেল। সে দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবিতেছিল। অকস্মাৎ রান্নাশালা হইতে গোমস্তার তীব্র কণ্ঠস্বরে সচকিত হইয়া সে তাড়াতাড়ি চলিয়া গেল। গোমস্তা তাহাকে দেখিবা মাত্র বলিল, বলি ব্যাপার কি আপনার বলুন তো? পণ্ডিত সভয়ে বলিল, কি আজ্ঞে? এই পরশু দোকান থেকে 7 দিনের জিনিসপত্র আনিয়া দিয়েছি, 1 সের ঘি এসেছে, এর মধ্যে আজ ঘি নাই, জিনিসপত্র সব ফুরিয়ে গেল, ও বেলায় আর চলবে না, এর মানে কি? যতীন হাত জোড় করিয়া বলিল, আজ্ঞে আমি বেশ অনুধাবন করতে অপারগ হচ্ছি, কীরূপে অর্থ ব্যক্ত করব বলুন।
গোমস্তা অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, ওসব ব্যক্ত ছাড়ুন মশাই, নিয়ে সাদা কথা বলুন। ওদিকে কাছারি হইতে বাবু ডাকিলেন, রাধাচরণ। গোমস্তা কথা অসমাপ্ত রাখিয়াই তাড়াতাড়ি বাবুর কাছে আসিয়া দাঁড়াইল। বাবু বলিলেন, বকাবকি কিসের হচ্ছে, কি হলো? আগে মহা বিপদ হয়েছে, জিনিসপত্র সব চুরি যাচ্ছে। চুরি যাচ্ছে? কি চুরি গেল? আগে পরশু দোকান থেকে হিসেব করে 7 দিনের মতো জিনিসপত্র আনিয়েছি। ঘি আনিয়েছি পাকিয়ে 1 সের। আজ আর জিনিসপত্র কিছুই নাই, ঘি 6টা খানেক মাত্র পড়ে আছে। ওবেলায় সব আসবে, তবে রান্না চড়বে। যতীনও পিছন পিছন আড়ালে আসিয়া দাঁড়াইয়াছিল। সে সম্মুখে আসিয়া বলিল, হুজুর, তস্কর যে কে অনুসন্ধান করে দেখা হোক। আমি অদ্য হইতে কাছারি ত্যাগের সময় বস্ত্র অঙ্গ উত্তম রূপে পরীক্ষা করিয়া তবেই যাব হুজুর। বাবু বলিলেন, না না না, যান, আপনি কাজ করুনগে যান। ধমক দিয়ে গোমস্তা বলিল, যান না মশাই, বাবু বললেন যেতে, আর আপনি আবার আরম্ভ করলেন। যতীন চলিয়া গেল। গোমস্তা বলিল, হয় ও, নয় ওই নন্দী বেটার কাজ। বাবু বলিলেন, বেশ তো, জিনিসপত্র একটু সাবধান করে রেখে তুমিও একটু নজর রাখো, তাহলেই আর চুরি যাবে না। আর ও নিয়ে কি কেলেঙ্কারি করে, ছি। গোমস্তা আপন মনেই বকবক করিতে করিতে চলিয়া গেল। কিছুক্ষণ পর বাবু বাহিরে আসিয়া দেখিলেন যতীন ম্লান মুখে নির্বাক হইয়া বসিয়া আছে। কত গভীর চিন্তায় সে যেন মগ্ন। তিনি বুঝিলেন কথাটা বেচারাকে বড়ই বাজিয়াছে। তাহারও মনটা বেদনায় টনটন করিয়া উঠিল। তিনি তাহাকে উৎসাহিত করিবার জন্যই বলিলেন, পণ্ডিত মশাই, একদিন আপনার পাঠশালা দেখব আমি। পণ্ডিত তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া বলিল, সে সৌভাগ্য কি আর অধীনের অদৃষ্টে আছে? বাবু বলিলেন, ও কথা কেন বলছেন, নিশ্চয়ই যাব আমি। একটুখানি স্তব্ধ থাকিয়া যতীন বলিল, হুজুর সেদিন ব্যক্ত করলেন, অদৃষ্ট আর পুরস্কারের দ্বন্দ্বের আজও অবসান হয় নাই, কিন্তু আমার মনে হয় হয়েছে। অদৃষ্টই শ্রেষ্ঠ, সেই বলবান। বাবু যতীনের এই আকস্মিক উক্তির হেতু বুঝিয়াছিলেন, তাই একান্ত আন্তরিকপূর্ণ কণ্ঠস্বরে বলিলেন, না না না, কিছু মনে করবেন না আপনি, ওসব লোকের বিষয় ঘেঁটে ঘেঁটে মনে ঘাঁটা পড়ে গেছে। সংসারে আর পাপ ছাড়া কিছু চোখে পড়ে না ওদের। আমি আপনার কাছে মাপ চাচ্ছি। যতীনের চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িয়া গেল। বাবু আর সেখানে দাঁড়াইলেন না, পাছে যতীনের উচ্ছ্বাস প্রবলতর হইয়া ওঠে, সেই ভয়ে তিনিও ঘরে আসিয়া বসিলেন। মিনিট 10 পরেই কিন্তু যতীন আসিয়া বাবুর সম্মুখে দাঁড়াইল। হুজুর, বলুন। যতীন জোড়হাত করিয়া নীরবে দাঁড়াইয়া রহিল। বাবু দেখিলেন তাহার ঠোঁট দুটি থরথর করিয়া কাঁপিতেছে। তিনি গভীর সহৃদয়তার সহিত বলিলেন, কি বলছেন বলুন। তিনি ঝরঝর করিয়া কাঁদিয়া তাহার পা দুইটা জড়াইয়া ধরিয়া বলিল, হুজুর, আমিই অপরাধী, আমিই তস্কর, ঘৃত মশল্লা আমিই অপহরণ করেছি হুজুর। বাবু নির্বাক হইয়া রহিলেন। যতীন ভেউ ভেউ করিয়া কাঁদিতেছিল। বাবু সস্নেহে তাহার মাথায় হাত বুলাইয়া বলিলেন, আপনার বড় অভাব নয়? যতীন বলিল, হুজুরের আশীর্বাদে অধীনের অভাব নাই হুজুর, তবে এই বালকটির জন্য। দরজার বাহির হইতে শীর্ণকায় মরিরামকে সম্মুখে আনিয়া বলিল, হুজুর, বড়ই মেধাবী ছাত্র এটি, কিন্তু সংসারে বড়ই অভাব। আমাকে কিছু কিছু করে সাহায্য করতে হয়, নতুবা উদরের দায়ে বালকটিকে পড়া পরিত্যাগ করে কারো গোচারণ চাকরি গ্রহণ করিতে হইবে। বাবুর বিস্ময়ের অবধি ছিল না। যতীনের আবেগ তখনও নিঃশেষিত হয় নাই। সে বলিল, তাই হুজুর, আপনার দরবার হতে কিছু মশল্লা একে প্রদান করেছি, আর ঘৃতটুকু হুজুর
ওকেই সেবন করতে দিয়েছি। মেধাবী ছাত্র, ঘৃতে মেধা বৃদ্ধি হয়। হুজুর, ওকে এবার আমি বৃত্তি পরীক্ষা যেমন করে হোক দেওয়াবো। আমার ছাত্র নিয়ে লোকপাড়ার শিক্ষকেরা সুনাম অর্জন করে, আর আমায় বলে কাক পণ্ডিত। হুজুর, আমি শিক্ষিত করি আর তারা অবশেষে তাকেই গ্রহণ করে। তাই আবার সে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ছেলেটিও ইতিমধ্যে প্রণাম সারিয়া বড় বড় চোখ দুটি মেলিয়া করজোড়ে বাবুর সম্মুখে দাঁড়াইয়াছিল। বহুক্ষণ পরে বাবু বলিলেন, আচ্ছা পণ্ডিত, আমি এখন থেকে 5 টাকা করে সাহায্য করব, বুঝলেন? যতীন করজোড়ে প্রশ্ন করিল, আমার পাঠশালা কবে পরিদর্শন করবেন হুজুর? আমি পত্রপুষ্প দিয়ে সমস্ত সুসজ্জিত করব। হুজুর, আপনি যে ভূস্বামী, রাজা, দেবতার অংশ। যতীনের উচ্ছ্বাস থামিত কিনা সন্দেহ, কিন্তু নন্দীটা চিৎকার করিয়া ডাকিল, এই যা, ডালাটা পুড়ে গেল যে! ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই! সত্যই পোড়া গন্ধ উঠিয়াছিল। যতীন ত্রস্তপদে রান্নাশালার দিকে চলিয়া গেল। শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, পণ্ডিত মশাই। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।